কেউ আছে। অম্লান, দিশা এবং তাদের 5 বছরের ছোট্ট মেয়ে অন্বেষাকে নিয়ে 3 জনের হাসি খুশি একটা পরিবার। গলফ গ্রিনের একটা হাউজিং কমপ্লেক্সে তারা ফ্ল্যাট কিনেছে প্রায় বছর 4 হতে চলল। অম্লানকে তার কাজের সূত্রে মাঝে মাঝেই কলকাতার বাইরে যেতে হয়। বিয়ের পর থেকেই অম্লানের এই অফিস ট্যুরে যাওয়ার ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠেছে দিশা। প্রথম খুব সমস্যা হতো, কিন্তু এখন আর কিছুই মনে হয় না। পুজোর ঠিক দিন 15 আগে একটা জরুরি কনফারেন্স অ্যাটেন্ড করতে অম্লানকে দিল্লি যেতে হলো। এয়ারপোর্টে অম্লানকে সি অফ করে বাড়িতে ফিরে মেয়েকে খাইয়ে অম্লানের দিল্লি পৌঁছানোর খবরটা জানার জন্য ওয়েট করছিল দিশা। যদিও অনেকদিন হলো বিয়ে হয়েছে, তবু অম্লানের লাঞ্চ বা ডিনার না হলে দিশা কিছুতেই নিজে খেতে পারে না। সেদিনও এয়ারপোর্টে দিশা অম্লানকে বলে দিয়েছিল লাঞ্চের আগে তাকে ফোন করতে। এইসব কথা ভাবতে ভাবতেই দিশার ফোনটা বেজে উঠল। হ্যাঁ দিশা, হ্যালো। হ্যাঁ ঠিকঠাক পৌঁছে গেছি, এখন গেস্ট হাউসে চলে এসেছি। হ্যাঁ এই জাস্ট লাঞ্চ করতে বসবো। এই তুমিও লাঞ্চ করে নাও, কিন্তু দেরি করো না। হ্যাঁ শোনো হ্যালো। হ্যাঁ আজ আর কাল কনফারেন্স, পরশু বিকেলে ফ্লাইট। তার আগে ভাবছি কিছু শপিং করে নেবো। হ্যাঁ তোমার জন্য আর মেয়েটার জন্য সারপ্রাইজ গিফট আনবো। এই এখন রাখছি, টাটা। ফোন রেখে চটপট লাঞ্চ সেরে নিল দিশা। তারপর একটু রেস্ট নিয়ে মেয়েকে সঙ্গে করে কমপ্লেক্সের চিলড্রেন্স পার্ক থেকে ঘুরে এলো। ফিরে এসে আরো একবার অম্লানের সঙ্গে ফোনে কথা হলো দিশার। দেখতে দেখতে সময় এগিয়ে চলে। ডিনারের পর গুড নাইট জানিয়ে দিশা অন্বেষাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল থেকে দিশা নানান রকম ঘর আর বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যের পর দিশা অনেকবার ফোন করার চেষ্টা করে অম্লানকে, কিন্তু প্রত্যেকবারই নট রিচেবল রিপ্লাই পেতে থাকে। দিশা মনে ভাবে হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম, তাই এমন হচ্ছে। কাল সকালে নিশ্চয়ই ওকে ফোনে পাওয়া যাবে। সেদিন খুব টায়ার্ড ছিল দিশা, তাই তাড়াতাড়ি ডিনার করে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে সে। তখন অনেক রাত। কলিং বেলের একটানা আওয়াজে দিশা ঘুম ভেঙে ধর্মর করে বিছানায় উঠে বসল। এত রাতে কে এলো? বালিশের পাশে রাখা মোবাইলের স্ক্রিনে টাচ করতেই সময়টা দেখতে পেল সে। রাত 1টা। এত রাতে কে আসতে পারে? অম্লানের তো আগামীকাল আসার কথা, আর অম্লান এলে তো আগে থেকে তাকে ফোন করে জানিয়ে দিয়ে আসবে। তাহলে কি পাশের ফ্ল্যাটের কেউ? কারণ বাইরে থেকে কেউ এলে হাউজিং এর সিকিউরিটি গার্ড মেন গেট থেকে ফোন করে তাকে জানাতো। আর বসে না থেকে দিশা বিছানা থেকে নেমে বেডরুমে লাইট জ্বেলে ঘরের বাইরে এসে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার লকটা খুলেই আশ্চর্য হয়ে যায়। তার সামনে অম্লান দাঁড়িয়ে, মাথা গা হাত চাদর দিয়ে ঢাকা, হাতে ট্রাভেলিং ব্যাগ, চোখ মুখ কেমন ফোলা ফোলা। অম্লান বলল, শরীরটা ভালো নেই, জ্বর এসেছে, তাই রাতের ফ্লাইটে চলে এলাম। আমি আর কিছু খাবো না, প্লেনে যা খাবার দিয়েছিল তাতেই পেট ভর্তি হয়ে আছে। খুব টায়ার্ড লাগছে, ভালো করে ঘুমোতে হবে। তুমিও ঘুমিয়ে পড়ো, কাল সকালেই ডক্টর খানকে একটা কল দিও তো। এই বলে জুতো খুলে অম্লান জামা কাপড় না ছেড়েই শটান বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দিশা মনে মনে ভাবল, অম্লানের শরীরটা সত্যিই খুব খারাপ হয়েছে, না হলে এভাবে জামা প্যান্ট চেঞ্জ না করে মুখ হাত পা না ধুয়ে কখনো সে বিছানায় শোয় না। ওর এখন অনেকটা রেস্টের প্রয়োজন। দিশা তাড়াতাড়ি বেডরুমের লাইটটা অফ করে অম্লানের পাশে শুয়ে নানা কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মেয়ে অন্বেষাও গভীর ঘুমে আচ্ছন্ন।
তার বাবার বাড়ি ফিরে আসা সে টেরই পায়নি। বেশ কিছুক্ষণ পর দিশার ফোন আবার বেজে উঠল। এবার সে বেশ বিরক্তই হলো মনে মনে। এই সময় আবার কে ফোন করছে? অম্লান তো বাড়ি ফিরে এসেছে। তার দুটো চোখ জ্বালা জ্বালা করছে। অনেক কষ্টে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দিশা কলটা রিসিভ করতেই শুনতে পেল, সরি ম্যাডাম, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি, বাট এমন একটা ঘটনা ঘটেছে যে আপনাকে ফোনটা করতেই হলো। আমি অম্লানের দিল্লি ব্রাঞ্চের কলিগ সার্থকী কথা বলছি। দেখুন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ আমাদের ওই কনফারেন্সটা অ্যাটেন্ড করার পর গুরগাঁও থেকে দিল্লি ফেরার সময় একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে অম্লান আর নেই। অম্লান মারা গেছে। আমরা এখন হসপিটালে আছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি চলে আসার ব্যবস্থা করুন। এই অবধি শুনি দিশা ফোনটা ছুঁড়ে ফেলে তার পাশে যেখানে অম্লান শুয়ে আছে সেদিকে তাকালো, কিন্তু কেউ নেই সেখানে। তাহলে কোথায় গেল অম্লান? পাশের বেডরুম, ওয়াশরুম, ড্রয়িং রুম, ব্যালকনি, কোনোখানেই অম্লানকে খুঁজে পেল না দিশা। দিশার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। অম্লান কি সত্যিই বাড়ি ফেরেনি? তাহলে ঘরে ঢুকে বিছানায় তার পাশেই যে শুয়েছিল সে কে? হঠাৎ দিশা শুনতে পেল, ভয় পেও না দিশা, আমি তোমার কাছেই আছি, কিন্তু তুমি আমাকে দেখতে চেও না দিশা। আমার এই চেহারা তুমি সহ্য করতে পারবে না। তোমাকে আর মেয়েকে দেখার জন্য মনটা খুব ছটফট করছিল, তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু আর বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না। আমায় চলে যেতে হবে দিশা। ওই ট্রাভেলিং ব্যাগে তোমার আর মেয়েটার জন্য সারপ্রাইজ গিফট আছে, নিয়ে নিও দিশা। দিশা হঠাৎ দেখতে পেল একটা থেতলে যাওয়া মুখ শূন্যে ঝুলছে। বিকট একটা চিৎকার করে দিশা মাটিতে লুটিয়ে পড়ল।